পুলিশি হামলার প্রতিবাদে আজ থেকে সারা দেশে সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। ৩ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা। রাত 12টায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিবাদ জানান আন্দোলনরত শিক্ষকেরা। এই সময় আটক 5 শিক্ষকের মুক্তির দাবিও জানানো হয়। তাদের দাবি, প্রাথমিকের শিক্ষকদের বেতন 10ম গ্রেডে উন্নীত করতে হবে। বেতন ভাতা সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকেরা। অসংখ্য শিক্ষকদের পায়ে অসংখ্য বুলেট বিদ্ধ হয়েছে। তাদের সুস্থতা এবং পুলিশের হামলা ও আমাদের 5 জন শিক্ষককে গ্রেপ্তার করে এখনো থানা হাজতে আটক রাখা হয়েছে। তাদের মুক্তির দাবিতে আমাদের শান্তিপূর্ণ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আমরা পালন করছি। কোনো দলের স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মোতা বহুজন সমাজ ঐক্য জোটের প্রতিনিধি সম্মেলনে তিনি মন্তব্য করেন। বলেন, নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান এ সরকারের দায়িত্ব। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে দেশের বিভিন্ন ইস্যুতে বিএনপির শীর্ষ নেতারা দলের অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। দলীয় স্বার্থে কেউ যাতে ধর্মীয় পরিচয় ব্যবহার করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান নেতারা। দল ক্ষমতায় গেলে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানান বিএনপির মহাসচিব। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে আমাদের এই দেশকে স্বাধীন করবার জন্য লড়াই করেছিলাম। আজকে আবার সেই মন্ত্রে উদ্দীপ্ত হয়ে আসুন আমরা সবাই এই বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমাদের এই মানুষগুলো যারা এই ভূখণ্ডে বাস করি তাদের বাস করবার উপযোগী একটা দেশে রূপান্তরিত করতে চাই। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কোনো দলের স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। আইনের শাসন ছাড়া দেশে কেউ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদের বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে পিছিয়ে পড়া পরিবারে নারী সহায়তা কার্ড, সব ধর্মের মানুষের জন্য নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার করেন তারেক রহমান। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিছু দল ঢাকায় বসে জনগণের কথা বলে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে চাপ দিচ্ছে। এটা স্বৈরাচারী মানসিকতা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। আর জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেছেন, জামায়াতের বিরুদ্ধে এই অভিযোগ সঠিক নয়। শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। জনতার ইশতেহার শিরোনামে আলোচনা সভার আয়োজন করে ট্রেস কনসাল্টিং নামের একটি প্ল্যাটফর্ম। এতে অংশ নেন রাজনীতিবিদ ও পেশাজীবীরা। তবে আলোচনায় গুরুত্ব পায় ঐকমত্য কমিশন ও জুলাই সনদ প্রসঙ্গ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলো মাঠ দখলের প্রতিযোগিতা করলে বর্তমান সংকট থেকে উত্তরণ ঘটবে না। আজকে হচ্ছে নভেম্বরের 8 তারিখে। এখন আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি না যে ফেব্রুয়ারির প্রথম অংশে নির্বাচন হবে, অথচ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো এই পোডিয়ামে তা কিন্তু আছেন। অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই সনদ নিয়ে যতটুকু ঐকমত্য হয়েছে কারো চাপে তার চেয়ে বেশি বাস্তবায়নের সুযোগ নেই। সংসদে পাশ হওয়ার আগে গণভোটের বিধান নেই বলেও জানান তিনি। তবে চাপ তৈরির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জামায়াত নেতা। জনগণের কাছে ঢাকা শহরে কিছু লোক বসে, কিছু দল, কিছু ব্যক্তি যদি মনে করে তাদের উপরে সব সিদ্ধান্ত নির্ভর করছে, এটা তো ভুল ধারণা। এটা তো স্বৈরাচারের মন মানসিকতা থেকে আমরা সরতে পারতেছি না কেন জানি। আমরা বসে সিদ্ধান্ত নিতে হবে, এটা কোন ধরনের কথা হইল? এটা ঠিক, ওটা ঠিক না। হু আর উই টু ডু দিস?
আরেকটি বড় দল যদি রাস্তায়, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না। আমরা 3 জোটের রূপরেখা সেই সময় আন্দোলনকারী একসাথে এগ্রিমেন্ট করছিলাম, তো জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে ইলেকশন হয়েছিল। এই ইলেকশন হওয়া ছাড়া পরে কি সংস্কারের কোনো কাজ বাস্তবায়ন হয়েছে? এই জন্য আমরা চুন খেয়ে যার মুখ পড়েছে সে দই দেখলে ভয়। আমরা এই দই আর খাইতে চাই না, যেটা চুনের আড়ালে লুকায়িত আছে। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে। ওই সময় রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। পরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ব্যাপারে সবাইকে স্পষ্ট করে বলতে হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিষয়ে সবার একটা স্পষ্ট বলতে হবে আমরা কি চাই। কারণ আজকেও আপনি দেখবেন যে সে বলছে যে যারা জুলাইয়ের আন্দোলন করেছেন সবাই টেরোরিস্ট। এই বিষয়ে আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো শক্ত একটা অবস্থান নিতে হবে, কেননা এটা আমাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট। শফিকুল আলম আবারও জানান ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবেই। একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা ডায়ালগ করে দেশের রাজনৈতিক বলয়ে নতুন কোনো দল আসুক তা চায় না বড় রাজনৈতিক দলগুলো, এমন মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এই বক্তব্য করেন তিনি। বলেন, জনগণকে রাজনৈতিক গোলক ধাঁধার মধ্যে আটকে রাখা হয়েছে। রাজপথে বুক পেতে থাকা তরুণদের উপেক্ষা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে নতুন করে গণ অভ্যুত্থানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তার দাবি পূরণে রাজনৈতিক দলগুলোর বুদ্ধিবৃত্তিক সক্ষমতা নেই, তাই মৌলিক কাঠামোতে পরিবর্তন আনতে হবে। তিনি হুঁশিয়ারি দেন, জুলাই সনদ বাস্তবায়নে বাধা দেওয়া হলে তরুণ সমাজ মেনে নেবে না। বাংলাদেশের রাজনৈতিক যে বলয়, এই বলয়টা আসলে তার কাছেই তার ক্ষমতা রাখতে চায় এবং তারা চায় না এমন কোনো শক্তি মাঠে বা কমিশনে বা সংসদে আসুক যেই শক্তিটা আনপ্রেডিক্টেবল। কেউ ঋণ করে ঘি খেতে চাইলে খাক, তবে রাজনীতির মাঠকে আর অগণতান্ত্রিকভাবে উত্তপ্ত হতে দেবে না বিএনপি। শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের আলোচনা সভায় এই মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার সময় চাপিয়ে দেওয়া এক ধরনের হঠকারিতা। এটা অন্তর্বর্তী সরকারের এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেন সালাউদ্দিন। তিনি আরও বলেন, সরকারের সীমারেখা একটি সুষ্ঠু নির্বাচন পর্যন্ত এ নিয়ে আলোচনা করতে প্রস্তুত বিএনপি, তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির দায়িত্ব দেওয়া যাবে না। এ সময় বিএনপি নেতা আরও বলেন, 13ই নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। আপনারা ঋণ করে ঘি খেতে চান, খান, কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না। আলটিমেটাম কারা দিচ্ছেন? সরকারকে। তো সরকার তো আপনাদের পক্ষেই সুপারিশ দিয়েছে। দিনাজপুরে খালেদা জিয়ার আসনে গণ অধিকার পরিষদ প্রার্থী দেবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। শনিবার বিকেলে দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠে গণ অধিকার পরিষদের এক গণসমাবেশে তিনি কথা বলেন। এ সময় নুরুল হক নূর বলেন, দিনাজপুর তথা বাংলাদেশের মানুষের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করবেন। দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ে আন্দোলনে খালেদা জিয়ার যে আপসহীন ভূমিকা, দেশের মানুষের জন্য তার যে ত্যাগ, সে কারণেই অন্য দলের নেতাদের এই আসনের প্রার্থী না দেওয়ার আহ্বান জানান নুরুল হক। নেতৃত্ব দিচ্ছেন এনসিপির বন্ধুরা বলেছে, আমরা গণঅধিকার এবং অন্যান্য দল খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না। এটা জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে জাতীয় নেতৃবৃন্দের এলাকায় রাজনৈতিক দলসমূহ প্রার্থী না দিয়ে একটা নতুন উদাহরণ এবং দৃষ্টান্ত বাংলাদেশে তৈরি করতে পারে। সারা দেশে ডেঙ্গু ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। ঢাকায় সংক্রমণ বাড়ার জন্য নগর কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন রাজধানীবাসী। নভেম্বর-ডিসেম্বর জুড়ে ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে বলে শঙ্কা কীটতত্ত্ববিদদের। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা গত বছরের রেকর্ড ছাড়িয়েছে। দেরিতে হাসপাতালে আসায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে বলছে চিকিৎসকেরা।
রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রোগীতে ঠাসা সরকারি বেসরকারি হাসপাতালগুলো। এ যেমন রাজধানীর ডেডিকেটেড কোভিড হাসপাতাল। শনিবার এখানে ডেঙ্গুতে ভর্তি ছিলেন 164 জন রোগী। তাদের মধ্যে 33 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে আইসিইউতে। মিরপুর 14 নম্বর মনে করেন অসম্ভবভাবে মশার উৎপাত, কোনো সিটি কর্পোরেশনও কোনো কিছু দিতে আসে না। কি বলেন না বলেন, আপনারা এই ঢাকা শহর গোডেন দেখেন না, কিছু কোনো ওষুধ দেয় না। কি ওষুধ দেয় ওরা? বেড খালি না থাকায় রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি এখন প্রতিদিনের চিত্র। সেই সাথে দীর্ঘ হচ্ছে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল। এডিসের প্রকোপে অনেকটাই দিশেহারা নগরবাসী। অবস্থা মোটামুটি খুবই খারাপ। এখন 15 নেমে এসে 34 নিয়ে আসছিলাম, এখন খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারে না। পেশেন্টের অবস্থা একটু ক্রিটিক্যাল ছিল, ফিরে আবার কালকে রাতে আমাকে আইসিইউতে ভর্তি শিফট করছে। ওর নাক দিয়ে আর কি ব্লাড পড়তেছে। চিকিৎসকেরা বলছেন ডেঙ্গু রোগীদের মধ্যে শক সিনড্রোম বেড়ে যাওয়ায় দ্রুত অবস্থার অবনতি হচ্ছে। এছাড়া অনেক রোগী অবহেলার কারণে সঠিক সময়ে চিকিৎসা না নেয়ায় মৃত্যুর ঘটনা বাড়ছে। সিনড্রোম ডেভেলপ করছে বা অন্যান্য কোনো কমপ্লিকেশন, অর্গান ফেলিওরের দিকে চলে যাচ্ছে, তখন আমাদের কাছে অনেক দেরিতে আমাদের কাছে আসছে। এবং আমাদের ডাটা যেটা বলছে সেটা হচ্ছে কি, বেশিরভাগ রোগী যারা এইসব রোগী মারা যাচ্ছেন ডেঙ্গু রোগীতে বা আইসিইউতে ভর্তি হতে হচ্ছেন, তাদের বেশিরভাগই দেখা যাচ্ছে যে খুবই শেষ মুহূর্তে আমাদের কাছে আসছেন। এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে আসার একদিনের মাঝে বা সর্বোচ্চ 2 দিনের মাঝে রোগী আমাদের মারা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন নগর কর্তৃপক্ষের ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যার মাশুল গুনতে হচ্ছে নগরবাসীকে। সিটি কর্পোরেশনগুলো বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো তারা সঠিকভাবে মশাটিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। দীর্ঘ সময় ধরে এবছর আমরা যে ডেঙ্গুর প্রকোপ দেখছি, যদি সঠিকভাবে বিজ্ঞানভিত্তিকভাবে কাজ করা যেত তাহলে এডিস মশা অবশ্যই নিয়ন্ত্রিত পর্যায়ে থাকতো এবং ডেঙ্গুটি এই শীতের নভেম্বরেও এত বেশি আমাদেরকে আঘাত হানত না। এদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের দাবি নগরীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাজধানীর হাসপাতালে বিভিন্ন জেলা শহরের রোগী বেশি বলছেন কর্মকর্তারা। আমরা তৎপর আছি এবং আমাদের এটি স্বাভাবিক কার্যক্রম। তারপর আমাদের হটস্পট যেগুলোতে আছে, আমি গতকালও আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কথা বলেছি, আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মী যারা আছেন, মশকর্মী, তারা রীতিমতো এগুলো লার্ভিসাইডিং হচ্ছে, অ্যাডাল্টিসাইডিং হচ্ছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৭৭,০০০ ছাড়িয়েছে। নভেম্বরের প্রথম 8 দিনেই ৭,৪০০ রোগী শনাক্ত হয়েছে। আর এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০৭ জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের বাজারে কেজি প্রতি 25 থেকে 35 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। মোকামে দাম বাড়ার কারণে বাজারে সরবরাহ কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শিগগিরই দাম কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা। এদিকে সরকারি হিসাবে চলতি অর্থ বছরে পেঁয়াজ আমদানি কমেছে 95%। গেল সপ্তাহে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মানভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 65 থেকে 75 টাকা, কিন্তু সপ্তাহ ঘুরতেই এখন বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকায়। পাইকারিতে মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বিক্রেতারা বলছেন দেশীয় কৃষকদের লাভ বিবেচনা করে এবার সরকার পেঁয়াজ আমদানি নিরুৎসাহিত করেছিল, তাই বাজারে কোনো আমদানির পেঁয়াজ নেই। এখন মৌসুমের শেষ দিকে এসে মোকামগুলোতে হুট করে দাম বাড়ছে। সেখানে কত পেঁয়াজ কৃষকেরা মজুত রেখেছেন সেই হিসেব করে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি বিক্রেতাদের। 70 টাকা পেঁয়াজটা বেচছি, তাদের পড়তে হয়, 100 টাকা বেচলে পড়তে হবে না কেন? 110টা 20টা যাবো কেন আমরা? এই চিন্তাগুলো ওখানে ওদেরকে মাথায় ঢুকে দেবে। ওই মালটাই তো, এমন তো না কোনো যে নতুন একটা মাল বেশি দাম আমরা কিনছি, আমার বেশি দাম। পেঁয়াজের সরবরাহ কম হওয়াতে পেঁয়াজের দামটা একটু বেড়ে গেছে। কারণ আমাদের দেশি পেঁয়াজ প্রায় যেটা হালি পেঁয়াজ সেটা লাস্ট পর্যায়ে যদি সরকার চিন্তা ভাবনা করে যে আইপিও দিলে ইনপুট করলে মানে দামটা কমে যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 102 টন সহ মোট পেঁয়াজ আমদানি হয়েছে 13,000 টন, যা গেল বছরের একই সময়ে আমদানির মাত্র 5%। তবে বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় এখন পেঁয়াজের আমদানি অনুমতিপত্র বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। পেঁয়াজ আমদানির জন্য অনেকেই আবেদন করতেছে এবং অনেকের আমদানি অনুমতিপত্র দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আরও কিছু পেঁয়াজ দেশে আমদানি হবে, সেই ক্ষেত্রে হয়তো পেঁয়াজের দাম আগের চেয়ে একটু স্থিতিশীল চলে আসবে আশা করি। দেশে বেশি পেঁয়াজ আমদানি হয় ভারত থেকে, এছাড়া মিয়ানমার, চীন, তুরস্ক থেকেও আসে। তবে বাজারে এসব পেঁয়াজের চাহিদা কম।
অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই নিয়ে আরও জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পেঁয়াজের দাম বাড়ার কারণ কি, চাষিরা কি বলছেন এবং মজুতদারদের দুষছেন অনেকে, তারা কি বলছেন? আসলে আপনি জানেন যে আমি আজকে সকালে এই যে পাবনার অন্যতম এই পেঁয়াজের যে হাট বলেন আর আড়ত বলেন সেখানে আমি উপস্থিত হয়েছি এবং এখানে আমরা সকাল থেকে এসে দেখতে পাচ্ছি যে গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি মন পেঁয়াজে 1200 থেকে 1400 টাকা মন দরে কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আপনি একটু দেখাই যে এখানে কিন্তু খুব কাক ডাকা ভোর থেকে পেঁয়াজ চাষিরা এখানে সরাসরি পেঁয়াজ নিয়ে আসেন কিন্তু এইসব বাজারে এবং তারা এখানে বিক্রি করেন এবং এখানে অনেক ব্যবসায়ী এবং ক্রেতারা কিন্তু এখান থেকে কিনে থাকে। আজকে এই বাজারের পেঁয়াজের সর্বোচ্চ দাম যাচ্ছে 3700 থেকে 3800 টাকা মন দরে। এখানে সরাসরি কৃষকরা এখানে এই হাট থেকে বিক্রি করছেন এবং তারা কৃষকরা বলছেন যে আসলে তাদের হাতে পেঁয়াজ তাদের ঘরে ফুরিয়ে এসেছে, যে কারণে কিন্তু পেঁয়াজের দামটা আসলে বেড়ে গেছে, কারণ অনেকাংশে আমদানি কিন্তু অনেক থাকার কথা কিন্তু এই বাজারে। আপনি জানেন যে এই বাজারটা কিন্তু প্রচুর পেঁয়াজ আমদানি হবে, কৃষকরা সরাসরি এখানে শত শত কৃষক পেঁয়াজ নিয়ে আসেন এই হাটে প্রতি সপ্তাহে 2 দিন। কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা কিন্তু চরম নাজেহালের মধ্যে পড়েছে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে এখানে যে 3700 এবং 3800 টাকা যে মন দরে পেঁয়াজটা বিক্রি হচ্ছে, এইটা কিন্তু খুচরা বাজারে 100 থেকে 110 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হতে দেখেছি। একটি আশার কথা হচ্ছে যে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ যে আগাম জাতের যে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে এইটা কিন্তু বাজারে আসবে এবং এইটা না আসার পর্যন্ত পেঁয়াজের দাম বাড়তেই থাকবে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ী এবং কৃষকরা বলছেন যে পেঁয়াজ সংকটের মূল কারণ হচ্ছে তাদের ঘরে যেমন পেঁয়াজ কমে আসছে, অন্যদিকে এই মুহূর্তে আপনি জানেন যে পাবনার বিস্তীর্ণ মাঠে কিন্তু পেঁয়াজ রোপণ শুরু হয়েছে। কৃষকরা এই মুহূর্তে তাদের ঘরে যে পেঁয়াজ বীজ রোপণটা ছিল সেই বীজ রোপণ তারা রোপণ শুরু করেছেন এবং যে কারণে পেঁয়াজ সংকট দেখা দিয়েছে। একদিকে যেমন তাদের ঘরে কমে এসেছে, অন্যদিকে কৃষকরা তাদের বীজ রোপণের কারণে পেঁয়াজ সংকট দেখা দিয়েছে, এমনটি কিন্তু বলছেন কৃষক এবং ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে আসলে পাবনা থেকে পেঁয়াজের সর্বশেষ। পেঁয়াজের দাম নিয়ে জানাচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। দেশে পেঁয়াজের মৌসুম শেষ এবং আমদানি বন্ধ, এই 2 কারণে অস্থির হচ্ছে বাজার। সরকারি হিসেবেই মাত্র 1 সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে 60%, প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। চড়া দামের জন্য সরবরাহ সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে পেঁয়াজ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। বাজারে চাহিদা মতো পেঁয়াজ কেনা গেলেও গুনতে হচ্ছে চড়া দাম। খুচরা বাজারে 1 কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। চড়া দামের জন্য পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। আর বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের দাম বাড়ছে। দেশি বীজ দিয়ে খালি কি দেশ চলে ভাই? চলে না তো, ইন্ডিয়ান নাই, এই কারণে কেমনে বাজার একটু বেশি হবে ভাই। সব সরকারি বলে যে সব কিছু দাম কমাইবো, এটা বাড়াইবো, এটা কি কমাইবো, যে আসে লঙ্কায় যে যায় এই বির হয়। রাজধানী সহ সারা দেশে পেঁয়াজ আসে মূলত পাবনা, ফরিদপুর এলাকা থেকে। মজুদ কমে যাওয়ায় সেখানেও দাম বাড়ছে বলছেন কৃষকরা। পেঁয়াজ যে পরিমাণ ছিল অর্ধেকের কমে গেছে, বুঝলেন। যার যে ঘরে যেটুকু আছে এটুকুই দাম পাচ্ছে, মনে করেন বাইরে গেছে দাম। কিনতেও পারতেছি না, সাহসেও পাচ্ছি না, কুলিতেও পারতেছি না। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা 25 থেকে 27 লাখ টন, দেশীয় উৎপাদন প্রায় 21 লাখ টন। এই হিসাবে প্রতি বছর 6 লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। তবে দীর্ঘদিন আমদানি বন্ধ থাকা ও দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় সংকট তৈরি হয়েছে বলে দাবি শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ীদের। তাদের মতে পরিস্থিতি উন্নয়নে আমদানির বিকল্প নেই। ইমিডিয়েট আইপি না পাবেই না, তো পেঁয়াজই তো নাই, আসলেও তো নাই। যেরকম আমাদের দেশে সবসময় পেঁয়াজ 20% ঘাটতি থাকে, সেই ঘাটতিটা মনে করেন এবার হয়তো 10% বা 15% ঘাটতি ছিল, সেটা তো এখনও আছে। সেই ঘাটতিটা থাকাতে আজকে দেখেন পেঁয়াজ তো সাধারণ মানুষ তো পেঁয়াজ খাইতে পারতেছে না।
পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ ও মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমাতে আমদানি সুপারিশ করে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে 3 সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। কমিটির আহ্বায়ক আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিম। 2 সদস্য হলেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শারওয়াত সিরাজ শুক্লা। সম্প্রতি এক ইউটিউব প্ল্যাটফর্মে সাক্ষাৎকারে নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন জাহানারা। কান্না জর্জরিত কণ্ঠে জাহানারার অভিযোগ দেশব্যাপী আলোড়ন তোলে। এই সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা পরই ক্রিকেট বোর্ড যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় এবং দ্রুততম সময়ের মধ্যেই কমিটি গঠন করল বিসিবি। 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে এই কমিটি। জনমত উপেক্ষা করে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বন্ধ না হলে নভেম্বরের শেষ সপ্তাহে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোট। শনিবার বিকেলে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন চত্বর থেকে এক প্রতিবাদ সমাবেশে ঘোষণা দেন জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ। তিনি বলেন, বন্দর ইজারা দেওয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ ভুলুণ্ঠিত করছে। এতে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। দাবি না মানলে নভেম্বরের শেষ সপ্তাহে যমুনা ঘেরাও করার ঘোষণা দেন তিনি। গেল 25 মে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ব্যবস্থাপনার বিষয়ে 3 দেশের 3 কোম্পানির সঙ্গে সরকারের আলোচনা চলার বিষয়টি সামনে আনেন। এরপর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এর বিরোধিতা করছে। তাহলে কি আমরা বলবো আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে লোকজন এনে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব দেন? তা তো দিবেন না। তাহলে বন্দর কেন পরিচালনা করার জন্য বিদেশি কোম্পানির কাছে দিতে হবে? 4 নির্বাচন কমিশনারের পদত্যাগে সাকসু নির্বাচন নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। এই ঘটনায় তাদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। তবে নির্বাচন কমিশন বলছে 4 সদস্যের পদত্যাগে কোনো প্রভাব পড়বে না। পূর্ণাঙ্গ কমিটি নিয়েই ভোটের আয়োজন করতে চায় কমিশন। গত 27 অক্টোবর সাকসু নির্বাচন পরিচালনার জন্য 13 সদস্যের নির্বাচন কমিশন গঠন করে প্রশাসন। তবে 2 নভেম্বর ব্যক্তিগত কারণ দেখে কমিশন থেকে পদত্যাগ করেন 4 সদস্য। তফসিল ঘোষণার আগেই 4 সদস্য পদত্যাগ করায় হতাশ শিক্ষার্থীরা। এতে কমিশনের প্রতি শিক্ষার্থীদের আস্থা নষ্ট হওয়ার শঙ্কায় মনোনয়ন প্রত্যাশীরা। পাশাপাশি নভেম্বরের মধ্যে সাকসু নির্বাচনের দাবিও জানানো হয়। তাদের মধ্যে অনেকেই কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে দারুণভাবে ওনারা নির্বাচন কন্ডাক্ট করবেন। এর মধ্যে আবার তারা 2 দিন যেতে না যেতেই তারা যে পদত্যাগ করলেন, এটা শিক্ষার্থীদেরকে দারুণভাবে হতাশ করেছে। আর শিক্ষার্থীরা তাদের উপরে যে আস্থা রেখেছিলেন, এই আস্থার জায়গাটা নষ্ট হয়েছে। দ্রুততম সময়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্র দলের শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনায় আমরা আসলে রুটম্যাপ নিয়ে এখনও প্রশাসনকে ওই রকমভাবে প্রেশারাইজ করতেছি না বা আমরা এই ব্যাপারে কথা বলতেছি না। তার মানে এই নয় যে আমরা কিন্তু সাকসু নির্বাচন চাচ্ছি না, এরকম না। আমরা অবশ্যই সাকসু নির্বাচনের পক্ষে এবং সেটা যেন একটা যৌক্তিক সময় এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে হয়। 4 সদস্যের পদত্যাগ নির্বাচনে কোনো বাধা হবে না বলছেন নির্বাচন কমিশন। যখন তফসিল ঘোষণা হবে বা আরও যখন ক্রিটিক্যাল কিছু সিদ্ধান্ত নিতে হবে, তখন আমরা চাই যে আমাদের যেন নির্বাচনের যে কমিশনটা গঠিত হয়েছে সেটা যেন পূর্ণাঙ্গ থাকে। সো এটা আমরা প্রশাসনকে জানিয়েছি, কারণ এটা পুরোটাই প্রশাসনের এখতিয়ার। সবশেষ সাকসুর নির্বাচন হয়েছিল 1999 সালে। 2 দশক পর নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র প্রতিনিধিত্ব ফেরার আশা করছে শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঠাকুরগাঁয়ে দুর্নীতি, অনিয়ম সহ বিভিন্ন মামলায় আসামি হয়ে পলাতক রয়েছেন অন্তত 10টি স্কুলের প্রধান শিক্ষক। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, দেখা দিয়েছে প্রশাসনিক নানা জটিলতাও। এছাড়া প্রধান শিক্ষকের অনুপস্থিতির সুযোগে স্কুলে অনিয়ম হয়ে পড়েছেন অন্যান্য শিক্ষক কর্মচারীরাও। পাঠদান স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের। গত বছর 5 আগস্টের পর থেকে পলাতক বালিয়াডাঙ্গি উপজেলার হলদিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন। কিন্তু হাজিরা খাতায় গোপনে স্বাক্ষর দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে স্কুলে নিয়মিত আসছেন না অন্য শিক্ষক কর্মচারীরাও। এতে ব্যাহত হচ্ছে পাঠদান।
জেলা সদরসহ বিভিন্ন উপজেলার অন্তত 10 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন মামলা হয়েছে। কেউ কেউ জামিন পেলেও বেশিরভাগই পলাতক। এই অবস্থায় স্কুলে সন্তানদের পাঠদান নিয়ে উদ্বেগে অভিভাবকরা। শিক্ষকরা যেন রাজনীতি মুক্ত থাকে, যে যার মতো করে একটা সমর্থন থাকতে পারে, মনোসমর্থন, কিন্তু সেটা প্রকাশ্যে যেন না হয়। যেভাবে এলোমেলো করে বিদ্যালয় চলছে, এর জন্য ছাত্রছাত্রীরাও আসে না, আস্তে আস্তে এইভাবে ছাত্রছাত্রী কমে যাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অপূরণীয় ক্ষতি হচ্ছে। এইসব শিক্ষকদের সরকার দ্রুত একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্কুলে আসার ব্যবস্থা করতে পারলে শিক্ষার মান উন্নয়ন ঘটবে। এসব স্কুলে দিন দিন কমছে ছাত্রছাত্রীর সংখ্যা। এদিকে পাঠদান স্বাভাবিক রাখার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা শিক্ষা কর্মকর্তা। তারা তাদের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো আইনের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করে জামিনে মুক্ত হয়ে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদেরকে আলোকিত করবে। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত বিকল্প ব্যবস্থা ও প্রশাসনিক উদ্যোগ চান অভিভাবকরা। সেই সাথে ভবিষ্যৎ সংকট এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের রাজনীতি মুক্ত রাখার আহ্বান স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতের আগমনী বার্তা প্রকৃতিতে, পাহাড়েও লেগেছে ঋতু বদলের ছোঁয়া। খাগড়াছড়িতে তাই বেড়েছে পর্যটকদের আনাগোনা, আর তাদের স্বাগত জানাতে প্রকৃতির সাথে সেজেছে হোটেল, মোটেল ও কটেজ। নভেম্বর থেকে 3 মাস পর্যন্ত মৌসুমে ভালো ব্যবসার আশা ব্যবসায়ীদের। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় সতর্ক টুরিস্ট পুলিশও। পাহাড়চূড়ায় মেঘের সৌন্দর্য, ঝিরি, ঝর্ণা আর সবুজ মায়াবী পাহাড়। পার্বত্য জেলা খাগড়াছড়ি মানেই চোখ জুড়ানো প্রকৃতি। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিসাং ঝর্ণা সহ দর্শনীয় স্থানগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে সারা বছরই। তবে হালকা শীতের আমেজে নভেম্বর থেকেই বেড়েছে পর্যটকদের আনাগোনা। সবুজ স্নিগ্ধ পাহাড়ের হাতছানিতে বিভিন্ন জেলা থেকে পরিবার, স্বজন কিংবা বন্ধুদের নিয়ে বেড়াতে আসছেন অনেকে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা পর্যটন জায়গাগুলোতে দেখি যে খুব নোংরা আবর্জনা থাকে, তবে এখানে দেখলাম যে ম্যানেজমেন্ট যথেষ্ট চেষ্টা করছে। প্রকৃতির পাশাপাশি নানা আয়োজনে সেজেছে হোটেল, মোটেল ও কটেজ। দর্শনার্থীদের সমাগম স্বাভাবিক থাকলে শীত মৌসুমে ভালো আয়ের আশা ব্যবসায়ীদের। হেমন্তের সকাল বিকালে মোটামুটি টুরিস্ট সমাগম দেখা যাচ্ছে। সামনে যেহেতু আর সিজন আছে 3 মাসের অনেক টুরিস্ট এখানে সমাগম হবে বলে আশা করি আমরা। ভ্রমণ নিরাপদ করতে প্রতিটি পর্যটন কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশ। পর্যটকরা ঘুরতে আসলে আমরা তাৎক্ষণিক সবসময় নিরাপত্তা দিচ্ছি। কোনো পর্যটক কোথায় সমস্যা হলে আমাদের 999 ফোন দেয়, ওখান থেকে আমরা কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। নভেম্বর থেকে জানুয়ারি 3 মাসে পাহাড়ি পর্যটনের মূল মৌসুম। এ সময় খাগড়াছড়িতে অন্তত 40,000 পর্যটক বেড়াতে আসবেন বলে ধারণা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।